আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায় সমতল ভগ্নাংশ সম্পর্কে জানব। প্রথমেই চলো দেখে নিই সমতুল এই ওয়ার্ডটার মানে কি। সমতুল ওয়ার্ডটার মানে হচ্ছে সমান। আমরা অনেক সময় যোগের ক্ষেত্রে কেমন লিখতাম বলো তো? 5 যোগ 3 সমান 7 যোগ 1। এখানে কি মানের কোনো পরিবর্তন হয়েছে? না, হয়নি। কেন? 5 যোগ 3 মানেও 8, 7 যোগ 1 মানেও 8। এবং মাঝখানে আমরা সমান চিহ্ন দিতাম। সমান মানে এই পাশে যেটি থাকবে সেটির মান এবং ডান পাশে যেটি থাকবে সেটির মান সমান থাকবে। সমান চিহ্নের মানে দুই পাশের ভ্যালুর মানই সমান। তাহলে একইভাবে সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ মানে সমান ভগ্নাংশ, মানে এই পাশে একটি ভগ্নাংশ থাকবে, তার সমান চিহ্ন দিয়ে এই পাশে আরেকটি ভগ্নাংশ থাকবে এবং এই দুই ভগ্নাংশের মান সমান হবে, তাদের মানের কোনো ভিন্নতা থাকা যাবে না। দুই পদ্ধতিতে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। চলো প্রথম পদ্ধতিটি দেখে ফেলি। পদ্ধতি একই কি বলছে দেখো, কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। এই পাশে দেখো উদাহরণে কি বলা আছে, একটি বৃত্ত এবং একটি চতুর্ভুজ। এখানে যে লাল বৃত্ত এবং লাল চতুর্ভুজ আছে উভয়কে আমরা একটি ত্রিভুজ দিয়ে গুণ করলাম। অবশ্যই মনে রাখতে হবে লব এবং হর উভয়কেই একসাথে গুণ করতে হবে। আমরা কেবল লবকে বা কেবল হরকে গুণ করলে হবে না, গুণ করলে উভয়কে একসাথে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। কি বললাম বলো তো? একসাথে একই সংখ্যা দ্বারা গুণ। কখনোই একটিকে গুণ করতে পারবে না বা একটিকে ভাগ করতে পারবে না। অবশ্যই যা করবে একই সংখ্যা দ্বারা উভয়কেই করতে হবে, তাহলেই আমরা একই মান পাব। আচ্ছা, পদ্ধতি এক কি সবসময় অ্যাপ্লিকেবল হবে? না, পদ্ধতি এক আমরা সবসময় ব্যবহার করতে পারবো না। পদ্ধতি এক কখন ব্যবহার করতে পারবো? যখন ভগ্নাংশকে ভগ্নাংশকে ভাঙা যাবে না। যখন ভগ্নাংশকে ভাঙা যাবে না তখন আমরা পদ্ধতি এক অনুসরণ করলে খুব সহজে পারবো। তাহলে ভগ্নাংশকে ভাঙা যাবে না, চলো দেখে ফেলি কয়েকটি উদাহরণ। এখানে দেখো 3/8। 3/8কে কি আমরা ভাঙতে পারি? না, ভাঙতে পারি না। কেন? কারণ দেখো 3 এবং 8 উভয়ই সবচেয়ে ছোট, এখানে কোনো কাটাকাটি যায় না। তাহলে এটার যদি সমতুল ভগ্নাংশ বের করতে বলে তাহলে কি করতে হবে? একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। এই সংখ্যা তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারো, 1 2 3 4 5 তোমার মন মতোই। ধরো আমি 2 দিয়ে শুরু করি, কারণ 1 দিলে সেই সংখ্যাটা আবার ফেরত আসে। তাহলে 3 গুণ 2। তাহলে নিচে কি করতে হবে? শুধু 8 লিখলে হবে? হবে না, নিচেও 8 গুণ 2 করতে হবে। তাহলে উপরে কত হয়? 6, নিচে 8 দুগুণী 16, সেম থাকছে। তারপর আমরা এমনও লিখতে পারতাম যে 3 গুণ 4 এবং নিচে 8 গুণ 4, তাহলে 3 4 12 এবং 4 8 32। তাহলে এখানে যে 6/16, 12/32 সবই 3/8-এর সমতুল ভগ্নাংশ। চলো আমরা আরও একটি উদাহরণ দেখি, 5/11। তাহলে এখানে যদি আমরা 5কে 3 দিয়ে গুণ করি তাহলে 11কে কী করতে হবে বলো তো? 11কেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে গুণফল আমরা পাই 3 গুণ 5 সমান 15 এবং 3 গুণ 11 সমান 33। তারপর আমরা যদি আরও গুণ করি তাহলে কি হয়? 5 গুণ, ধরো আমরা এখানে 4 দিলাম এবং 11 গুণ 4, তাহলে উপরে থাকছে 20, নিচে 44। তাহলে এখানে 15/33 এবং 20/44 এই দুইটি 5/11 এর সমতুল ভগ্নাংশ। তোমরা একটি বিষয় খুবই খেয়াল করবে যে একই সংখ্যা দিয়ে উভয়কেই গুণ করতে হবে, কখনোই একটিকে গুণ করা যাবে না বা উপরে 3 নিচে 4 এমন করা যাবে না। একই সংখ্যা দিয়ে উভয়কেই গুণ করতে হবে। এটা ভালো করে মনে রাখবে যে একই সংখ্যা
সাথে উভয়কেই। এভাবে গুণের মাধ্যমে আমরা সমতুল ভগ্নাংশ পেতে পারি। তাহলে সমতুল ভগ্নাংশের মানে আমরা কি বলেছিলাম বলো তো? এইগুলা সবগুলোর মানই সেম হবে। তার মানে 3/8ও যা, 6/16 তাই, এবং 12/32ও তাই। ঠিক তেমনিভাবে 5/11 যা, 15/33ও তা, 20/44ও তাই। সবগুলোর মানই সেম। তোমাদের 2 নম্বর পদ্ধতিটি চলো দেখে ফেলি। 2 নম্বর পদ্ধতি কি? কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আগেরটা আমরা গুণ করেছিলাম, উভয়কেই একই সংখ্যা দ্বারা, এবার ভাগ করব আমরা। ঠিক তেমনিভাবেই একই নিয়ম, যে একই সংখ্যা দ্বারা লব হরকে ভাগ করতে হবে এবং উভয়কে ভাগ করতে হবে। এবং এই পদ্ধতিটি কখন আমরা ব্যবহার করব? এই পদ্ধতি ব্যবহার করব যখন ভগ্নাংশ ভাঙা যায়। যখন ভগ্নাংশ ভাঙা যাবে তখন আমরা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবো, তাছাড়া ব্যবহার করতে পারবো না। কেন? ধরো এখানে আমরা আগের উদাহরণে দিই 5/11, আমরা কি এখানে কোনো কিছু ভাঙতে পারবো? না, ভাঙতে পারবো না। তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আমরা পাবো না। আমরা কিভাবে ভাগ করব পরবর্তীতে দেখছি, আমরা অনেকগুলো উদাহরণ করব। তাহলে পদ্ধতি 2 কখন ব্যবহার করব? যখন ভগ্নাংশ ভাঙা যাবে এবং আগের মতোই নিয়ম, যে একই সংখ্যা লব ও হর উভয়ই। তোমরা এই দুইটি কথা মাথায় রাখবে সব সময়, যে একই সংখ্যা দিয়ে করতে হবে, সাথে লব এবং হর উভয়কেই আমরা ওই সংখ্যাতে ভাগ বা গুণ করব। তাহলে চলো প্রথম উদাহরণটা দেখে ফেলি। 8 এবং 24। তাহলে প্রথমে আমরা চলো 8কে কত দিয়ে ভাগ করব বলো তো? এখানে আমরা যদি উভয়কে 8 দিয়ে ভাগ করি তাহলে 8/8 এবং 24/8। কারণ চলো তাহলে যদি উত্তর করি তাহলে কত আসে? উপরে 1 এবং নিচে 3। তাহলে 8/24ও যা, 1/3ও তাই। এখানে ভাঙা গেছে কেন? কারণ উভয়কে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করেছি। ঠিক তেমনিভাবে যেমন আমি তোমাদেরকে একটু আগে বললাম যে 5/11কে আমরা ভাঙতে পারতাম না। কেন? কারণ এই যে দেখো, ভাগ করলে আমরা কোনো উত্তর পেতাম না। এখানে ভাগ করার ফলে আমরা ভাগশেষ 0 পেয়েছি উভয়ের ক্ষেত্রেই। তারপরে আরেকটু উদাহরণ দেখি, 9/36। তাহলে 9/36-এর ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো তো? কত দিয়ে? 9কে আমরা 3 দিয়ে করতে পারি, 36কেও 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 9/3, 36/3। তাহলে 9/3 করলে কত হয়? 3। এবং 36/3 করলে কত হয়? 12। আবার বলো তো, আমরা কি 3/12কেও ভাঙতে পারি? হ্যাঁ, আমরা 3/12কেও ভাঙতে পারি। আমরা 3/12কে কীভাবে ভাঙতে পারি বলো তো? 3 দিয়ে ভাগ করে। তাহলে 3/3 এবং 12/3। তাহলে কত হয় উত্তর? উপরে 1, নিচে 4। তাহলে এই যে 1/4, এই যে 3/12, এই যে 9/36, এই তিনটি একই। তাহলে আমরা যদি এমন লিখি যে 9/36 সমান 3/12 সমান 1/4, এটি কি ভুল হবে? না, ভুল হবে না। এটি মূলত সমতুল ভগ্নাংশ, কারণ এখানে তিনটির মানই 1 এবং আমরা সমান চিহ্ন দিয়ে তিনটিকে বুঝিয়েছি যে এরা সমতুল। এটিই হচ্ছে সমতুল ভগ্নাংশ। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ সম্পর্কে জানব।